ট্রিপ জুড়ে থাকবে অনেক অজানা গল্প। মাঝে মাঝে মনে হচ্ছে ওটা ভিডিও গেমের মধ্যে ঢুকে পড়েছে, তাই না? আর লাইভ খেলা হচ্ছে। বেরিয়ে যেতে বলছে। কি হলো? এই এরকম আস্তে। ফাইনালি এখান থেকে শুরু হয়ে গেল ফারাক্কা ব্যারেজ ফর দ্য ফার্স্ট টাইম এভার। আমরা গাড়ি নিয়ে এই পথে যাচ্ছি। তো চলে এসেছি আমরা মালদায় ওয়ার্ল্ড ফেমাস কালিয়াচকে। মালদার মাটিতে সেই সুন্দর চাঁদি ফাটা গরম। আর এই যে রাস্তাটা, এইটা কিন্তু কিছুটা বিহারের ভেতর দিয়ে যাবে। গাড়ির পেছনে ঠুকে দিয়েছে। এরকম একটা সবুজ মাঠের পাশে পেছনে সূর্য ডুবছে। কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকের ভিডিওটা আবারও একটা অন্ধকার ভোর রাতে গাড়ির মধ্যে থেকে শুরু হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন অসম্ভব এক্সাইটিং একটা জার্নি আমরা আজকে শুরু করতে চলেছি। এই ট্রিপটা নিয়ে অনেক 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 গল্প হবে, আর আমি স্পেশালি এই ট্রিপটা নিয়ে ভীষণ এক্সাইটেড। আমি শিওর শুভেন্দু তাই তো? আমি তো ভীষণ এক্সাইটেড। আর পুরো ট্রিপ জুড়ে থাকবে অনেক অজানা গল্প, মানে আমার ছোটবেলার গল্প। মানে তাহলে বুঝতেই পারছেন যে এই ট্রিপটা কতটা স্পেশাল। অবশ্যই। আর আপাতত এখন ঘড়িতে কটা বাজে দেখবেন, এখন বাজে এই যে 4:08। তো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, যেতে হবে অনেক দূর, তাই চলার পথে সঙ্গে থাকুন। জাস্ট মিনিট 5-এর মধ্যে আমরা চলে এসেছি চৌরাস্তা। কিরকম মজা বলো? ওই জন্য তো বলি এই সময় বেরোতে। সত্যি বাড়ি থেকে যদি 5 মিনিটে চৌরাস্তা আসা যায়, মানে সত্যি এর থেকে ভালো কি বা হতে পারে। ট্রাফিক না থাকলে সত্যি রাস্তাটা 5 মিনিটে, আদারওয়াইজ 30 মিনিটও মানে কম পড়ে। এই হচ্ছে চৌরাস্তার মোড়। উঠে পড়লাম আমাদের আজকের দিনের প্রথম ন্যাশনাল হাইওয়েতে, ডায়মন্ড হারবার রোডে। চলো। আমি ভাবলাম বোধহয় এজেসি ফ্লাইওভার বন্ধ, কেস। যাই হোক, আসলে হ্যাঁ মানে হেভি ভেহিকেল যেহেতু অ্যালাউ নয় রাত্রিবেলা, তো সেই জন্য এইভাবে ব্যারিকেড করে দেওয়া থাকে। ফাইনালি আমরা উঠে পড়লাম এজেসি বোস ফ্লাইওভারে। আমাদের বেহালার বাড়ি থেকে আমরা যখন জার্নি শুরু করেছিলাম তখন এখানে ছিল কিন্তু 570 কিলোমিটার, তাই না? না 568 এরকম ছিল। তো এখন দেখাচ্ছে দেখুন 562 কিলোমিটার, 11 ঘন্টা 36 মিনিটের জার্নি আজকে। ও ফাইনালি পুরীর পর আবার সেই রকম একটা থ্রিল অনুভব করছি, দারুণ লাগছে। তো রবিবার সকালে কলকাতাকে মোটামুটি 2 সপ্তাহের জন্য টাটা বাই বাই করে আমরা চলেছি আজকে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। তবে সত্যি কথা বলতে গেলে আমাদের এখনো প্রপার রোড ট্রিপ শুরু হয়নি, এখন চলছে এরকম ব্যারিকেড ট্রিপ। এখানে তাও মাত্র একটা রয়েছে, কিছু কিছু রাস্তায় তো এমন জিগজ্যাগ জিগজ্যাগ করে রেখেছে ব্যারিকেড দিয়ে। লাগছে না রাস্তাটা হলুদ আলোতে, দারুণ লাগছে। ছোটবেলায় জানো তো স্ট্রিট লাইট মানে এই ইয়েলো ওয়ার্ম লাইটটাই বুঝতাম। এখন যেগুলো শখ করে মানুষ ঘরে লাগায়, আর ঘরে লাগানো তো টিউব লাইট, সাদা লাইট, সাদা।
আর এখন রাস্তায় এরকম দেখুন এই যে সাদা লাইট গুলো, মানে যেগুলো এলইডি, হ্যাঁ সেইগুলো লাগানো হচ্ছে। আর ঘরে আমরা লাগাচ্ছি ইয়েলো ওয়ার্ম লাইট। বাদিকে চলে যাচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল 2। আমরা লাস্ট এসেছিলাম শুধু মনে হচ্ছে আসাম যাওয়ার সময়। এখন ঘড়িতে ভোর 5:13। আর এখন কিন্তু রাস্তায় একটু লোকজন বেশ ভালোই দেখছি আর কি, মানে পথ চলতি মানুষ। আর কিছুক্ষণ পরে আমি জাস্ট একটু সকালটা হওয়ার অপেক্ষায় রয়েছি। তা মোটামুটি তো ভোরের আলো ফুটে গেছে যেমনটা দেখতে পাচ্ছেন, তবে এখনো সেই মানে দিনের যে ভাইবটা সেটা এখনো আসেনি। অদ্ভুত সুন্দর একটা আবহাওয়া। মার্চ মাসের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা। আর দুদিন পরে এপ্রিল মাস, আর তার কিছুদিন পরে বৈশাখ। তো আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন অলরেডি হয়তো বৈশাখ চলে এসেছে। তা এখন আমরা কোথায় আছি? এটা আমরা আছি এখন বাগনান কুলপি রোড, আচ্ছা না বনগা কুলপি রোড। আসলে বুঝতেই পারছেন প্রথমবার তো এই সমস্ত একটু গুবলেট হবে, একটুখানি মানিয়ে নেবেন। এ দেখো সোদপুর এখান থেকে 10 কিলোমিটার, ব্যারাকপুর 16, বনগাঁ আবার 58 কিলোমিটার, কৃষ্ণনগর 88 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 5:26, ঠিক আছে? 530 কিলোমিটার এখনো আমাদের ডিস্টেন্স কভার করতে হবে। সময় দেখাচ্ছে 11 ঘন্টা। দেখা যাক কতদূর আমরা কভার করতে পারি। আর আমরা বিভিন্ন জায়গায় একটু দাঁড়াই, ছবি তুলি, ওয়েট করি। এই করতে করতে আমাদের একটু 19-20 হয়েই থাকে টাইম, কম বেশি লেগেই যায়। এই যে আই লাভ মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রাম থেকে যদি এই মুহূর্তে ভিডিওটাকেও দেখে থাকেন, সবাইকে হ্যালো। তবে যে টেনশনটা আমাদের ছিল যে জ্যামে পড়বো কিনা, মানে কলকাতার যে জ্যামটা আর কি, সেটা আমরা কাটিয়ে এসে গেছি। কারণ এই রাস্তা দিয়ে আমি এসেছি এর আগে, আর আমরা গেছি এর আগে আপনি দেখেছেন যে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ওই বেতুয়াডাহরি যখন গেছিলাম। কিন্তু এবার আমি এই রাস্তাটা একটু এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম। আচ্ছা দেখো বাইক এসেছে শোরুমের জন্য। বাবা কত মানুষের অর্ডার দেওয়া আছে, ধরো পয়লা বৈশাখে নেবে। হ্যাঁ বাইক গাড়ি যে যাই ড্রাইভ করছেন, মানে এটুকু আমি ধরে নিতেই পারি যে খুব শখেই ড্রাইভ করছেন, ভালোবাসেন বলেই কিনছেন, ড্রাইভ করছেন। তবে নিজের সেফটি নিজের কাছে, নিজে সেফ থাকলেই কিন্তু সামনের মানুষটাকেও সেফ রাখতে পারবেন। তাই গাড়িতে হেলমেট আর বাইকে সিট বেল্ট অবশ্যই পরবেন। হ্যাঁ কি বললি? সরি সরি সরি, কি বলা তুমি? কি একটা বলে দিলি। সরি, গাড়িতে সিট বেল্ট আর বাইকে হেলমেট। তোর পাশে যদি আমি বসে একটা এরকম হয়ে হেলমেট পরে ধরে গাড়িটা চালাচ্ছি, কেমন লাগবে? এখন রেসিং কার তো হেলমেট পরেই চালায় বলো। আমি তো রেসিং কার চালাচ্ছি না রে বাবা। অজিত কুমার তো চালায়, তুমিও কোনোদিন চালাতেই পারো যদি ইচ্ছা থাকে। তোর এক্সপেকটেশন খুব হাই আমাকে। না না, এক্সট্রিমলি সরি, গাড়িতে সিট বেল্ট আর বাইকে হেলমেট অবশ্যই পরবেন। এই বারাসাতে চাপাডালির মোড়, ডাক বাংলো, এগুলো কত শুনেছি, আর এখন আমরা রয়েছি সেখানে। বেশ মজা লাগছে। এই রাস্তার মধ্যে এই জায়গাটাই ভীষণ একটু ন্যারো, ফলে সেই কারণে এখানে এসে একটু আপনার স্পিডটা মডারেট হয়ে যাবে। আজকে এই মুহূর্তে আমি প্রথমবার কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি বাই রোড। এর আগে কখনো বাই রোড, বাসে বা কোনো অন্য ভাবেও যাওয়া হয়নি। সবসময় গেছি তো নর্থ বেঙ্গলে এনজেপির মাধ্যমে, তো এনজেপিতেই নামা হয়েছে বাই ট্রেন।
প্রথমবার যাচ্ছি শিলিগুড়িতে বাই রোড, দারুণ লাগছে। আর শুভেন্দু বাই রোড প্রথমবার শিলিগুড়ি যাচ্ছে, তাও নিজে গাড়ি চালিয়ে। আজকে যেহেতু আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি, তো সেইটাতেই আমরা ফোকাস করব। বাকি আমাদের প্ল্যান রয়েছে সেটা হচ্ছে পাহাড়। প্রথম আমরা নীলুতে চেপে যাচ্ছি পাহাড়, সেই রকমই কিছু প্ল্যান পরিকল্পনা আছে, তবে আগে থেকে খুব একটা বলবো না, কারণ কতটুকু প্ল্যান ইমপ্লিমেন্ট হবে কতটুকু হবে না মানে সত্যি এখন আমরা জানি না। তো ঈশ্বরের আশীর্বাদে সব ভালো ভালো হোক। তবে একটুখানি স্কেপটিক্যাল তো ছিলাম অবশ্যই, যে পাহাড় ট্রিপ এত তাড়াতাড়ি কি মানে এটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের জন্য। তারপরে এই কথাটা বলে আমি জানি না, কারণ হচ্ছে গোটা পূর্বঘাট ঘুরে ওই মহেন্দ্রগিরির ওপর থেকে এসে এতটা ঘুরিয়ে নিয়ে তাও নিজের রাজ্যের পাহাড় নিয়ে ও কনফিডেন্স পাচ্ছে না। যাই হোক, কি বলবো, ব্যাপারটা সেটা নয়, বলি আপনাদের। সেটা হচ্ছে নর্থ বেঙ্গল আমাদের সবার কাছে ইমোশন, আর নর্থ বেঙ্গলের যা এলিভেশন সেটার সাথে পূর্বঘাটের কিন্তু তফাৎ রয়েছে। কিরকম তফাৎ? পূর্বঘাটে পাহাড়ে ওঠা এবং নামার যে পথটা, প্রথমত তো রাস্তা খুবই চওড়া চওড়া, মানে খুবই চওড়া রাস্তা কিনা বলো, কিন্তু কিছু জায়গায় তো এটাও বলতে হবে পূর্বঘাটের কিছু জায়গায় সাংঘাতিক খারাপ ছিল। আমি বলছি তোমার তারিফ আমি করব, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব থেকে ভালোই বলবো, তুমি একটু ওয়েট করো। তো যেটা বলছিলাম, যে এই যে স্লোলি স্লোলি একটা জায়গাতে মানে এলিভেট হওয়া, আর হঠাৎ করে মানে আমাদের নর্থ বেঙ্গলের পাহাড় কিন্তু খুব কম পরিসরে খাড়ায়, মানে আমার তো গিয়ে যেটা মনে হয়েছে, রাস্তা বেশ সরু সরু। তবে আরো একটা যেটা পয়েন্ট আমি আপনাদের সত্যি কথাই বলি, সেটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাবা মারা কোনোদিনই মানে সাউথ ইন্ডিয়ায় কেউ যায়নি, মানে ঘুরতেও না, অন্য কোনো পারপাসেও না। ফলত ওরা যখন ভিডিওতে দেখেছে তখন খুব ভালো বলেছে, কি সুন্দর রাস্তা ঘুরলি। কিন্তু সত্যি সাউথ ইন্ডিয়ায় কিছু কিছু জায়গায়, বিশেষত ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার যে রাস্তা ছিল, তাই না, বেশ জায়গা কিন্তু খুব ট্রিকি ছিল। তো সেটা যখন আমরা উতরাতে পেরেছি, আশা করছি এটাও পারবো। তবে ওই যেটা বললাম, যে বাড়ির মানুষগুলোর একটুখানি চিন্তা, যে হ্যাঁ তোরা এখন নর্থ বেঙ্গল যাচ্ছিস, যাই হোক নিজেরা যা ভালো বুঝিস কর, এইরকম। মানে আমাদের বাবা মারা সবসময় বলে যে নিজে সব করো, আনন্দ করো, নিজের লাইফটাকে এনজয় করো, কিন্তু রিস্ক নিও না, এটা ওরা সবসময় বলে। কিন্তু আমরা রিস্ক নিই তা একেবারেই না, তবে মোটামুটি একটা অ্যাডভেঞ্চার কি বলবো এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে, তাই না? কি একদম। এই NH-12 এ ওঠার আগে এই বারাসাত ক্রস করে এসে এই যে রোডটা এর আগেও দেখিয়েছিলাম, একটা লম্বা স্ট্রেচ কিন্তু এই সিঙ্গেল ওয়ে। এখানে একটু সাবধানে গাড়ি চালাবেন। তবে আগের বার যা ভাঙাচুরা ছিল, দেখে মনে হচ্ছে একটু রাস্তার কাজ হয়েছে এখানে। আগের বার সাংঘাতিক ছিল এই রাস্তা। এইটাই কি সেই রাস্তাটা? সেই রাস্তাটা, হ্যাঁ, আমাদের টাইম লেগেছিল, यस, জ্যামও ছিল ভালো রকম। অবশেষে দেখা মিলল সূর্যি মামার একটা অপূর্ব সুন্দর রূপ। ঠিক ডিমের কুসুমও বলবো না, কারণ ডিমের কুসুমের মধ্যে ইয়েলোর পার্টটা বেশি থাকে, একটা অরেঞ্জি ইয়েলো কালার, অপূর্ব সুন্দর। এর আগে ভাইজ্যাগের রাস্তায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে হাইওয়ের ধারে সানসেট কতটা সুন্দর হয়। আজকে নিজেরাও দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি সানরাইজ। আর আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, রাস্তায় কিন্তু বেশ কুয়াশা। এই দিকটা দেখুন, মানে খুব দূর দূরান্তে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। গাছগুলো মনে হচ্ছে কোন একটা ভিড়ে হারিয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। পুরো কুয়াশা দেখো,
না? হ্যাঁ, কি অপূর্ব লাগছে কুয়াশার উপরে সূর্যটা। দারুণ লাগছে, দারুণ। দেখা পাওয়া গেল NH12 এর। এখন বাজে হচ্ছে ওই 6:15, আর এই শুরু হয়ে গেল NH12 রাস্তা। এইবার গাড়িটা টানা যাবে। শান্তিনিকেতন থেকে ফেরার পর যখন আমরা পরের ট্রিপ প্ল্যান করছিলাম, তখন শুভেন্দু বললো শুভস্য শীঘ্রম। তো খুব বেশি টাইম ওয়েস্ট না করে চলো ইন্দ্রাণী বেরিয়ে পড়ি। তো বুঝতেই পারছেন, মার্চের যেহেতু শেষ, ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হওয়ার একটা ব্যাপার থাকে, কাজের প্রেশার থাকে। তো সেই জন্য এই ঈদের ছুটিটাকে কাজে লাগিয়ে আমরা পড়েছি তো বেরিয়ে। কিন্তু এবার একটা আমাদের যেটা প্ল্যান হয়েছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গলে আমরা যেখানেই থাকি, আগে থেকে বলছি না কোথায় কি প্ল্যান, তো যেখানেই থাকি আমাদের ওয়ার্ক ফ্রম হিল হবে। তো সেই রকমই কিছু স্টে বুকিং করা হয়েছে। এবার আর না আগের মতো এরকম আর ফ্যাফা করে ঘুরে বেড়াবো না যে বুকিং হয়নি বলে, ওটাতে একটু টাইম ওয়েস্ট হয় বই কি। আর পাহাড়ি রাস্তায় সেই রিস্কটা নেওয়াটা খুবই বোকা বোকা। তো সেই জন্য আমাদের স্টে তো বুক করা রয়েছে। তো মোটামুটি 4 দিন অফিস আছে, 2 দিন ছুটি, এরকম করেই 6টা দিনের আমাদের প্ল্যান আছে। তো আমরা আজকে তো পৌঁছে যাচ্ছি শিলিগুড়ি, কালকে শিলিগুড়ি থেকে যাব কোথায় যাব সেটা পরের ভিডিওর জন্য থাক। তো আপাতত যাওয়া যাক। আর বাকি তুমি যে বলবে? বাকি হচ্ছে আমাদের আজকের প্রথম টোল বুথ। ও চলে এসছে বাই দ্য ওয়ে। রানাঘাট 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার, কৃষ্ণনগর এখান থেকে 55 কিলোমিটার। এটা তো সেইভাবে অপারেশনাল হয়নি, মোটামুটি যা বুঝতে পারছি। এখানে ম্যানুয়ালি এটা করা হচ্ছে। মানে ওই যে ছোট ছোট কিয়স্ক গুলো থাকে, ওগুলো কিছু তৈরি হয়নি না, হাতে নিয়ে 4টে ছেলে বসে আছে। মদনপুর, কৃষ্ণনগর। এখানে কিন্তু দেখুন স্পিড লিমিট গাড়ির জন্য রয়েছে 100 কিলোমিটার আর লরির জন্য 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ডিকিতে রয়েছে একটা ট্রলি ব্যাগ আর এইখানে রয়েছে একটা রাকস্যাক। এছাড়াও দেখুন এখানে প্রচুর টুকরো টুকরো বোচকা বুচকি প্রচুর আছে। আর এটার কারণ হচ্ছে আমরা মানে নর্থ বেঙ্গল থেকে বাড়ি আসবো না, যাব হচ্ছে মালদা। তো সেটা নিয়েও তো শুভেন্দু মানে হাসি আর ধরছে না মানে মুখে। তো বহুদিন পর মালদা প্ল্যান হয়েছে, মাঝখানে বহুবার প্ল্যান হয়েও ক্যান্সেল হয়েছে কিছু কারণের জন্য। আমি বলেও ছিলাম আপনাদের যে আমার বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সি হয়ে গিয়েছিল, তাই জন্য শীতকালে একবার যাওয়ার প্ল্যান হয়েও হয়নি। তবে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসেছিলেন, তো তখনও আমি আর ভিডিও করিনি কারণ মন মেজাজ সেই রকম ছিল না। তো যাই হোক, এবার যাচ্ছি ফাইনালি। আর আমার না কোথাও গিয়ে এটা মানে যতবারই আমি মালদায় গেছি ম্যাক্সিমাম টাইমই এই গরমে আমের সময় গেছি, আর একবার খালি কালী পুজোর সময় গেছিলাম। তবে যতই মানে বলি না কেন, মালদায় তো একটু বেশ ভালো রকম গরম পড়ে, কিন্তু তা সত্ত্বেও আমার এই আমের টাইমে যেতে দারুণ লাগে। মানে গাছে গাছে গোটা ভরে থাকে, মুকুল থেকে কিছু মুকুল, কিছু ছোট ছোট আম, কিছু বড় আম, মানে আমার দারুণ লাগে। তো সব মিলিয়ে ওটাও একটা এপিসোড হবে আশা করি, কারণ বাড়িতে থাকলে বাড়ির মানুষগুলোর সাথে খুব একটা বেশি ব্লগ ইদানিং আমার আর করা হয় না। আর করতে সত্যি বলতে যে খুব ভালো লাগে তা নয়, তাই না? মানে একটুখানি নিজেদের মতো টাইম কাটানো হয় আর কি, কারণ সব সময় তো আর সেটা হয় না।
তবে ইচ্ছা আছে ভিডিও করার, তারও ভিডিও করার পেছনে একটা কারণ আছে, সেইটা অতটা ডিটেল আর এই ভিডিওতে বলবো না, তাহলে সব আর কি সাসপেন্স থাকবে না, সব কিছুই বলে দেওয়া হবে। তবে অনেক কিছু ওয়েট করে আছে আপনাদের জন্য, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালোই লাগবে। আর একটা কথা বলে দিই এখানে, সেটা হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তার কিন্তু বিভিন্ন জায়গায় আমার মানে একজন আত্মীয় থাকে। এই যে জায়গাটা, এটা আমরা চাকদা ক্রস করছি, এখানে আমার ছোট মামার শ্বশুর বাড়ি। আচ্ছা, মানে গোটা বাংলা হচ্ছে বুকের ভিতরে। হ্যাঁ, মানে এই রাস্তার উপরে বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। সিরিয়াসলি মানে কলকাতা থেকে পাহাড়, মানে আমার অত আত্মীয় নেই। আমি বলেইছি আগে আপনাদেরকে ভিডিওতে যে আমাদের মানে আমার আর কি আত্মীয় স্বজন যারাই যতজন যে কজন আছে সবাই কলকাতায়, আরো প্রিসাইজলি সাউথ কলকাতায়, আরো প্রিসাইজলি বেহালায়। তো ওর একমাত্র মানে বিভিন্ন জেলায় জেলায় আর কি সমস্ত সবাই ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে এটাও ঠিক যে খুব বেশি আত্মীয়র বাড়িতে আপনারা আমাদের যেতে দেখবেন না, আমরা খুব একটা যাই না, ইনি অনেকের রাগ অভিমান সবই আছে। বাট এই যেহেতু ট্রিপগুলোতে একটু টাইম দেওয়া হয়, মানে টাইম দিতে হয় আর কি, তাই মানে খানিকটা শখে খানিকটা এটা একটা এখন আমাদের পার্ট অফ জবও হয়ে গিয়েছে। সব কিছুর জন্যই আর কি এখন আত্মীয় স্বজনের বাড়ি খুব একটা যাওয়া হয় না। এই কয়েক কিলোমিটারে ঢুকছি রানাঘাট। রানাঘাটে আমাদের এক বন্ধুর বাড়ি আছে, তো ওদের রেজিস্ট্রির অনুষ্ঠানে আমরা এসেছিলাম। তো মনে আছে সেবার আসতেও কত রাত হয়ে গেছিল, ফিরতেও কত রাত হয়ে গেছিল। তখন অবশ্য আমরা একটা মানে গাড়ি বুক করে এসেছিলাম, তখন কি আর জানতাম যে একদিন নিজেরাও ড্রাইভ করে পথে আসতে পারবো। সেই তো এই হলো রানাঘাট। রানাঘাট থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে একটা হাই লিখবেন। বাঁদিকে দেখাচ্ছে, মানে বাইপাস সার্ভিস করে রোড দিয়ে ফুলিয়া ঢুকে যাবে। তা কিন্তু মানে আমাদের এক্সপেকটেশনের থেকেও সুন্দর, হ্যাঁ তাই না বলো? খুবই সুন্দর, মানে এখনো পর্যন্ত তাই বলছি। এখনো আমাদের ডিস্টেন্স কভার করতে হবে 464 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 40 মিনিট। এখানে কুয়াশাটা দেখো, হ্যাঁ কুয়াশা না ধোঁয়া, ধোঁয়া তাই হবে, আমি তো বুঝতে পারছি না। মানে একটু আগেও মানে কিরকম একটা অদ্ভুত লাগছিল, মনে হচ্ছে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে মনে হচ্ছিল। ওই দেখো আবার ব্যারিকেড ট্রিপ। ওহো, এদিকেও তাই। আর এই ধরনের কুয়াশা যখনই দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাজার্ড জ্বালাবেন আর ফগ লাইটগুলো একটু জ্বালিয়ে দেবেন, স্পিডটা কন্ট্রোল করে নেবেন। খুব
দেখাই যাচ্ছে না, মানে খুব কাছের লেখাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এটা এই কারণেই বললাম, কারণ আমাদের দেশে তো সব মহানুভব লোকজন থাকেন, এই কুয়াশার মধ্যেও দেখবেন উল্টো দিকে কি একটা ড্রাইভ করে চলে আসছে, বুঝলেন তো? হ্যাঁ ঠিক ঠিক। এই দেখো উল্টো দিকে চালিয়ে আসছে, দেখেছো কুয়াশার মধ্যে। বাইক, এবার বাইক একটু আগে তো দেখলে 4 চাকা একটা বড় বড় লরিও গেল, ঠিক। সবাই হ্যাজার্ড জ্বালিয়েই যাচ্ছে। সবার ভয় আছে তো। না না, মানে ভয় কিছু ক্ষেত্রে না ভয় থাকা ভালো। যেরকম আমি আগেও বলি, ভয় কিন্তু মানুষকে ডিসিপ্লিন শেখায়, ঠিক তাই না? ঠিক। রাস্তাটা আমার দারুণ লাগছে, দারুণ। মানে এর আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে বোলপুরে ঠিক সেই রকম রোড ট্রিপের ফ্লেভারটা আমরা পাইনি। তার অন্যতম কারণ আমরা লেট বেরিয়েছিলাম, এক দ্বিতীয়ত রাস্তা খারাপ ছিল, 3 নম্বর ভালো রকম ট্রাফিক পেয়েছিলাম যেহেতু লেট বেরিয়েছিলাম। বাট এই রোড ট্রিপটা পুরো মনে হচ্ছে আমি এটা জানুয়ারি মাসের কোনো একটা ভোরবেলা দিয়ে যাচ্ছি, অপূর্ব লাগছে। গলা ধরে যাচ্ছে বলতে গিয়ে। তার মধ্যে লোকজন বেরোচ্ছে, এই দেখতে পাচ্ছি না আমি দূর থেকে। এই দেখো এই একটুর জন্য বেঁচে গেল, দেখলে? দৌড়ানো দেখলাম তো, কি স্পিডে ছিল ডিজায়ার গাড়িটা, দুটো লোক একদম সামনে এসে দৌড়ে গেল গাড়িটা। আর সেইটা দেখে তুই একটু কেঁপে গেলি, মানে আমাদের গাড়িটা একটু কেঁপে গেল। আমি ভাবলাম যে ও বাসতে গিয়ে দৌড়ে আবার এখানে এসে পড়ে। খুব তো ইচ্ছে করছে বাইরে বার করে ভিডিও করি, কিন্তু মানে পুরো গোপ্রোটা ভিজে যাচ্ছে আর লেন্সটা না একটু ঘোলাটে ঘোলাটে হয়ে যাচ্ছে, তাই জন্য ভেতর থেকেই তুলছি। তুমি একটু বলো কেমন লাগছে? লাগছে তো ভালোই, কিন্তু এই মানে এই রাস্তায় যে স্পিডে যাওয়ার কথা সেই স্পিডে যেতে পারছি। হ্যাঁ এই কুয়াশার জন্য, তাই তো? হ্যাঁ এটা পুরো আনএক্সপেক্টেড, মানে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এনজয় করছি ঠিকই, বাট এইগুলো ভীষণ অ্যালার্মিং যে একটা গরমকালের সকালবেলা এরকম একটা কুয়াশা। দূষণের জেরে কি অবস্থা, সত্যি কথাই। বহরমপুর আর 90 কিলোমিটার, বেথুয়া ডহরি 30 কিলোমিটার মাত্র। নিচে একটা ছোট্ট নদী মতো রয়েছে, কি নদী দেখি এটা? জলঙ্গি নদীর ওপর ব্রিজটা ক্রস করলাম। এর আগের বার যখন এসেছিলাম মোটামুটি কোন টাইমে, অগস্ট সেপ্টেম্বরে বোধহয় এসেছিলাম, ওই জুলাই নাগাদ হবে। মোট কথা একটু বর্ষা বর্ষা ছিল, আর এখন তো বর্ষার টাইমে বর্ষা হয় না, পুজোর সময় বর্ষা হয়। তো ওই সময় এসেছিলাম, খুব সুন্দর, চারপাশটা পরিষ্কার ছিল, দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখানটা কিরকম লাগছে আমি খালি ভাবছি। তাই মালদা এখান থেকে 210 কিলোমিটার। মাঝে মাঝে মনে হচ্ছে ওটা ভিডিও গেমের মধ্যে ঢুকে পড়েছে, তাই না? আর লাইভ খেলা হচ্ছে। বাবা সাদা পুরো, ক্যামেরায় আপনারা যতটুকু যা দেখতে পাচ্ছেন না, মানে মোটামুটি আমি বলছি কি বলবো 10-20 মিটারের মধ্যে কিছু মানে পরে কিছু দেখা যাচ্ছে না, তাই না বলো? এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, অদ্ভুত। মানে এইটা আপনারা অড কাপলে আমাদের লেন্সে আমাদের থ্রুতে কিন্তু প্রথমবার দেখছেন। আমরা একটা ট্রাক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ইয়েস, এত কাছে এসে বোঝা যাচ্ছে। অতএব এই ধরনের পরিস্থিতিতে কিন্তু খুব সাবধান। হঠাৎ করে এমন সময় বেরিয়ে আসবে লরি, আপনি বুঝতে পারবেন না। আগে থেকেই মডারেট থাকবে। একে দূর থেকে দেখতেই পাইনি আমরা না। ওই জন্যই বলছি, যারা আমাদের মতো এরকম প্রথমবার প্ল্যান করছেন, কাইন্ডলি 7-5 আগু পিছু
সাইকেল চলে এসেছিল একটা সামনে। একটু 7-5 আগু পিছু ভেবে তারপর যাত্রা শুরু করবেন, কারণ এরকম বহুবার না বেশ কয়েকবার হয়েছে যে ধরুন আমরা কয়েকটা মেল পেয়েছি আর কি, যে অনেকে অভিযোগ করেছেন যে আপনাদের দেখে, স্পেশালি দলমাতে গিয়েছিলাম, রাস্তা মোটেও ভালো না, আপনারা ঠিক মতো দেখাননি, আপনারা অডিয়েন্সের সাথে এটা ঠিক করছেন না, এই সমস্ত একজন লিখেছিলেন। তো তাকে আর সেইভাবে দেখুন, কিছু বিষয় থাকে না, মানে ওটা নেভার এন্ডিং, মানে বোঝাই যায় যে আমি বোঝাতে চাইলাম আমার জায়গাটা তিনি বুঝবেন না। তো সেই জন্য আমরা ওই ধরনের মেলের রিপ্লাই করি না, ভিডিওর মাধ্যমে বলছি ব্যাপারটা কি। সেটা হচ্ছে এক্ষুনি জাস্ট কিছুক্ষণ আগে আমাদের এই পুরীর ভিডিওটাতে এক ভদ্রলোক দেখলাম কমেন্ট করেছেন, যে আমি কমেন্টটা পড়েই শোনাচ্ছি। যাবো ভাবি কিন্তু সাহস পাই না। বিশ্বাস করুন, আমিও আপনারই মতো অনেক কিছু ভাবি, অনেক বিষয় আর কি বলছি, বেড়ানোর বিষয় না, কিন্তু সাহসের অভাবে না অনেক কিছু করে ওঠা হয় না। তেমনি এই রোড ট্রিপটা কেবলই আমাদের করা হয় কিন্তু এই লোকটার জন্য। সত্যি কথা বলছি, ওর যদি এনার্জিটা না থাকতো, এই এনথুসিয়াজমটা না থাকতো, বা ওর যদি এটা মনে না হতো যে না গেলে বাই রোড যাবো, রোড ট্রিপ করবো, এই ব্যাপারটা যদি না থাকতো, তাহলে সত্যি অনেক ট্রিপই আমাদের হতো না। ঠিক সেই রকমই আমরা কিন্তু এদিক ওদিক না ভেবে, পরিকল্পনা মানে প্রায় না করেই আমরা দলমা পৌঁছে গেছিলাম। ঠিক যেরকম পৌঁছেছিলাম হিল টপে উঠে গেছিলাম। তো এইটা যে সবাই পারবেন এইটা না ভেবেই রাস্তায় নামা উচিত, যে না আমি পারবো না, তারপরে পেরে যাওয়াটা তো মানে ম্যাজিক হবে। মানে আপনার যদি নিজের ইন্টেনশন ঠিকঠাক থাকে, আপনি যদি মন স্থির করে বেরিয়ে পড়েন, খুব একটা সমস্যা হওয়ার কথা না, অন্তত আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। কিন্তু তা সত্ত্বেও যারা এই ধরনের ভিডিও দেখে কোনো একটা ট্রিপ প্ল্যান করেন, নিজেদেরকে জাজ না করে যে আমি কতটুকু ক্যাপেবল, আমি কি আদৌ পারবো। কারণ দেখুন, এখন সোশ্যাল মিডিয়াতে আপনি আমাদের এই টপিকের আরো 108টা ভিডিও পাবেন। তো শুধু আমাদের ভিডিও না, আমি বলছি সবার ভিডিও দেখুন, সবাই কি বলছে, সবার মতামত ট্যালি করুন, কারণ এইরকম পাগল লোক হাতে গোনা হয় না সচরাচর। ও নিজের কনফিডেন্ট বলেই কিন্তু ওর ল্যাজ ধরে আমিও পড়েছি বেরিয়ে। আদারওয়াইজ সেটাই বলছি, এইরকম যখন 4-5টা এখানে সত্যি মানে মানুষের যারা প্রথমবার যাচ্ছে তাদের কথা বলছি, একটু ভয় লাগা, একটু ঘাবড়ে যাওয়া এটা হতেই পারে। তাই বিচার বিবেচনা করে রাস্তায় নামা উচিত, তাই তো। আর এরকম যদি দেখছি যে খুব অসুবিধা হচ্ছে, একেবারেই ভিজিবিলিটি পাচ্ছেন না বা প্রবলেম হচ্ছে, একটু সাইড করে যাবেন, একটু টাইম দেবেন নিজেকে। হ্যাঁ, সময় দিন, ঠিক কেটে যাবে। কথা বলতে বলতে আমরা অনেকটা চলে এসেছি। কেন বলছি, এখান থেকে বেথুয়া ডহরি আর মাত্র 11 কিলোমিটার। হ্যাঁ, আর এই রাস্তাটা একবার দেখুন, এখানে আবার কুয়াশাটা মানে পুরো মিস্ট হচ্ছে, যেন বলছে ন্যাচারাল মিস্টিং চলছে, আর সেগুলোই এই কাঁচের মধ্যে লেগে শুভেন্দু ওয়াইপারটা চালালো, এখানটা পুরো কাদা কাদা হয়ে গেল। আর এই কুয়াশার মধ্যেই আমরা কৃষ্ণনগরটা ক্রস করে গেছি। এই কৃষ্ণনগরে হচ্ছে আমার ছোটদির বাড়ি, মানে আমার বড় মামার ছোট মেয়ের বাড়ি। খুব সকালে উঠলে আরো একটা যেটা হয় সেটা হচ্ছে খিদেও পেয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আমাদেরও সেই রকমই অবস্থা খানিকটা। এখন 7:33, কিন্তু ম্যাক্সিমাম যত দোকান আর কি, দোকান বলতে বড় ধাবা রেস্টুরেন্ট বলছি না, মানে ছোট যে গুমটি দোকানগুলো, ওগুলো ম্যাক্সিমামই সব বন্ধ দেখছি। আগের বার ওই রকমই একটা জায়গা থেকে খেয়েছিলাম, এবারও ইচ্ছে তাই আছে, মানে বড় রেস্টুরেন্ট না হয়ে যদি কোনো ছোট ছোট যে দোকানগুলো হয় না, দেখা যাক। ফাইনালি অনেকটা রাস্তা আসার পর অবশেষে একটু সূর্যি মামার দেখা পাওয়া গেছে। সূর্যি মামারও দেখা পাওয়া গেছে, আর আমার মাসির বাড়িরও দেখা পাওয়া গেছে। এই যে বেতুয়া ডহরি ঢুকছি। আরে তাই তো, এখানে থাকে শুভেন্দুর মাসি, মাসির বাড়ি আমরা এসেছিলাম, সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। এখানে একটা তোদের কি একটা স্যাংচুয়ারি না একটা, আর সামনের অটোতে যে মহিলারা যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রাণী যেই ক্যামেরাটা সোজা করলো, ওনারা গাল টাল ছেড়ে সোজা হয়ে বসে পড়লো।
হ্যাঁ ওনারা থোড়ি বুঝছে কি না না দেখ একটু আগে অন্যভাবে তাকিয়েছিল, তারপরে যে ক্যামেরাটা দেখলো সিনারিটা খুব দারুণ লাগছে, মনে হচ্ছে আমি উঠে যাই ওনাদের সাথে অটোয়। এই শোন না, যেটা বলছিলাম এখানে একটা কি ডিয়ার পার্ক না কি একটা এই আছে না? সামনে ডিয়ার পার্কের গেটটা আছে। মালদাতে একটা ডিয়ার পার্ক আছে না, ওটা খুব ভালো। ওটা চাঁদিনা, কত আদিনাতে, ইয়েস ইয়েস, ওইখানে সে আমরা পাতা খাওয়াচ্ছিলাম, কত কাছে চলে এসেছিল। ওইটাও না সেম ফিলিং হয়েছিল আমাদের দলমার মতো। তখন তো আর ব্লগ টক থোড়ি করতাম, নইলে ক্যাপচার করা থাকতো। তবে ইচ্ছা আছে একবার সময় করে আপনাদের গৌড় আদিনা ঘুরে দেখানোর, কারণ আপনারা হিস্টোরিক প্লেস হিসেবে আমাদের বাংলায় মুর্শিদাবাদকেই যেভাবে চেনেন, মালদাকে আমি নিশ্চিত অত ভালোভাবে চেনেন না, কিন্তু চেনাটা দরকার। আমাদের বাংলার ইতিহাস কিন্তু মালদারও কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। তো কোন একটা শীতকালে, তাই না, কিছু বলছিলে? আর এই বেথুয়াডাহরির আমার জীবনে অনেক গল্প আছে, কিন্তু আমার যে সাইকেল শেখা সেটা এই বেথুয়াডাহরিতে। আমি প্রথম সাইকেল চালাতে শুরু করি বেথুয়াডাহরিতে। মানে তখন তো বড় সাইকেল, মেসোমশাই খুব বড় একটা সাইকেল ছিল। তখন কি করতাম, একটা উঁচু জায়গায় গিয়ে সাইকেলে উঠে পা দিয়ে ধাক্কা মেরে প্যাডেল করতে শুরু করতাম, আবার কোনো একটা উঁচু জায়গাতে গিয়েই নামতে হতো। হ্যাঁ, নইলে তো ব্যালেন্স মানে পা পাবি না। এবার এখানে 3-4 জন আমার এখানে বন্ধু হয়েছিল, তারা সবাই মিলে ভাবলাম যে ডিয়ার পার্ক যাবো সাইকেল চালিয়ে, তাও আবার হাইওয়েতে। হাইওয়েতে উঠতে গিয়ে আমি সাইডে ধাঁই করে পড়েছি, বাহ, সাইকেল নিয়ে। খুব লেগেছিল সেটা। মা বকেনি? মা জানতে পারেনি আমি যে পড়ে গেছি হাইওয়েতে, সেইটা মা জানতে পারেনি। জানতে পারলে তো পাইকারি রেটে মার পড়তো। এইটা হচ্ছে ওর একটা মুদ্রা দোষ, সেটা হচ্ছে পাইকারি রেটে মার। মালদার লোক পাইকারি রেটে আম বিক্রি করে তো, তাই আমরা সবই মোটামুটি পাইকারি রেটে চালিয়ে দিই। সেই আমরা ক্রস করে যাচ্ছি বেথুয়াডাহরি। এই বাঁদিকে হচ্ছে আমার মাসির বাড়ি। এখানে মদন মোহন তর্কালঙ্কারের একটা মূর্তি রয়েছে, যেটা নিয়ে আগের বার খুব মজা হয়েছে। আমার বাবা সেটাকে খুব সুন্দর করে গান্ধীজি বলে চালিয়ে দিচ্ছিল, মহাত্মা গান্ধী বলছিল, কিন্তু একটা গান্ধী মূর্তিও আছে। হ্যাঁ, এখানে জানা গেল ওটা আবার আরেকটা মোড়। অন্যান্য ভিডিওর মতো সমস্ত টোল প্লাজায় কত টাকা করে টোল কাটছে সেগুলো কিন্তু সবই স্ক্রিনে মেনশন করা থাকছে, আপনারা একটু দেখে নেবেন। এখন এই রাস্তাটা দেখে সামহাও মনে হচ্ছে যে বাবা কি অদ্ভুত একটা মানে ভয়ানক টাইপের রাস্তা আমরা পেরিয়ে এলাম। এখানটা কত ভালো লাগছে চারপাশটা। রোদ উঠতেই এখানে গাড়িটা একটু সামনের কাঁচটা মুছে দিচ্ছে, কুয়াশার জন্য কিরকম একটা পুরো এই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল। এই যে এখানটা বেথুয়াডাহরি টোল প্লাজাটা ক্রস করে এসে খানিকটা এসে তারপরে একটা বড় অংশে এখনো ডবল লেনের কাজ শেষ হয়নি, ফলে এই জায়গাটাই কিন্তু আপনার স্পিড আবার মডারেট হয়ে যাবে, একটু ধরে ধরেই চালাতে হবে। এইখান থেকে আবার ডবল লেন চালু হয়ে গেল। এই ঢুকে পড়লাম আমরা পলাশি, আর এই হোটেল আছে এখানে এক্সপ্রেস ধাবা। খোলা ছিল কি দেখি, ঘুরিয়ে নেব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:17, দেখা যাচ্ছে কি এবার আর কি খিদেটা একটু জোরালো হয়েছে।
এক্সপ্রেস ধাবা। তো পলাশি ঢোকার আগে, তার আগে এক্সপ্রেস ধাবা আমি আর ইন্দ্রাণী এসেছি। খুব খিদে পেয়েছে, ওই জন্য ঘুমটা ঠিক কাটছে না, চোখটা বুঝে আসছে, প্লাস চোখ নিয়ে বেশ ভোগান্তিও হয়েছে, পরে কখনো বলবো। তখন যাওয়া যাক। ইন্দ্রাণীর এখন চোখে ড্রপ চলছে। তো এই হচ্ছে এক্সপ্রেস ধাবার ভেতরটা, এরকম করে সুন্দর বেশ সাজানো, আলো টালো দিয়ে, আর ফাঁকা, আর ফাঁকা, কেউ নেই এখানেও, কেউ নেই। এখানে দেখো এগুলো হ্যাঁ, এই আউটডোর সিটিং, এগুলো এক একটা ছোট ছোট কেবিন, এইটা একটা এরকম পরপর পরপর আছে, ওখানে বসেও খেতে পারেন। ওগুলো নন এসি, তবে ওগুলো কিন্তু নো স্মোকিং জোন। হ্যাঁ, ও হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আজকে এই যে আমার পোশাক, এই জামা, তারপরে এই জুতো, এই পোশাক সৌজন্যে কিন্তু ইন্দ্রাণী। দেখা যাচ্ছে ভালো করে দেখো, সুন্দর করে। এই জামাটা, এই জুতো সবই ওর গিফট করা। থ্যাংক ইউ। একটু আগে ওকে দেখলাম বাজার টাজার করে আনলো, বেশ বড় বড় দুটো বাটুরে। আরে বাপরে, খুব সাহস করে আজকে এগুলো অর্ডার করেছি, মানে ভয়ঙ্কর রকম ক্রেভিং হচ্ছিল। মানে অন্যান্য ধাবায় টাবায় গেলে দেখি লোকে খায় বসে বসে চলে বাটুরে, তাই আমি ওকে বলছিলাম যে আজকে তো আমি মেন স্ট্রিম যা যা খাই, ডোসা কি একটু টোস্ট, ওগুলো খাবো না, এটাই খাবো। ইন্দ্রাণী যখন খাচ্ছে ভাটুরা, আমার জন্য এসেছে আমি যেটা খাই, সাদা রুটি, আর তার সঙ্গে মিক্স ভেজ, আর এই স্যালাড দিয়েছে। আমি জানি না যে বাটুরা ব্যাপারটা এতটা অয়েল ফ্রি হয় কিনা, বা এরকম হালকা হয় কিনা। এত বড় বড় লুচির মতো ফুলে থাকে যেন মনে হয় যেন খুব তেল চুপচুপে, কিন্তু এইখানে যেটা পেয়েছি ভীষণই হালকা, আর দেখুন সেই অর্থে সেরকম তেল কিন্তু নেই। আর সঙ্গে রয়েছে এখানে আচার, স্যালাড রয়েছে, আর এখানে ছোলে। এটা ভালো লাগছে না, ঠিক আছে, তুমি এইটা একবার খেয়ে দেখো, এটা দিয়ে। ফুলকপিটা ও সুন্দর তো। এটা ভালো খেতে। এখানে খাওয়া দাওয়া তো মোটের উপর বেশ ভালোই ছিল, কিন্তু ওয়েটিং টাইমটা অনেকটাই ছিল, ফলে তো আমাদের মোটামুটি 40-45 মিনিট তো লেগেই গেল, পুরো এখানটা গেল। যাই হোক, আমরা খুব সুন্দর স্মুথলি চলে এসেছিলাম, কিন্তু খাবার দিয়ে মোটামুটি আমরা 25 মিনিট বসেছিলাম অর্ডার দিয়ে। হ্যাঁ, টোটো, ভ্যান সব রয়েছে হাইওয়েতে। পলাশী স্মৃতিসৌধ। এই রাস্তা যেন বড্ড বেশি ব্যারিকেড। হ্যাঁ, মানে তুমি যখনই একটু স্পিডটা তুলবে তখনই একটা ব্যারিকেড চলে আসবে। তাও ভালো ডবল লেনটা হয়েছে, আমরা ছোটবেলায় যতদিন এসেছি এত ডবল লেন ছিল না, তাই ওপেন। তবুও বলবো আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে এই হাইওয়ের ওপর ব্যারিকেড বিষয়টাকে
আপনারা কিভাবে দেখেন, এটা কি থাকা উচিত না কি মনে হয়? কমেন্ট সেকশন খোলা রইলো, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ওপিনিয়ন শেয়ার করবেন। খানিকটা এগিয়ে আবার এখানে সিঙ্গেল লেন হয়ে গেছে। হ্যাঁ, পলাশির পরে সিঙ্গেল লেন, এখানেও ডবল লেন এখনো পর্যন্ত হয়নি। পুরো একটা বাজার এলাকা। হ্যাঁ, বেলডাঙ্গা বাজার। দেখ কত আনারস। তাই তো, আনারস কি এই সময় গো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা মেঘালয়তে খেয়েছিলাম, ওখানে তো সারা তখনও বছর। পাওয়া ও হয়তো চাষ হয় না। হ্যাঁ, এই বিল্ডিংটার উপরই পাখিটা দেখ। হ্যাঁ, এখান থেকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে রাস্তা থেকে শুরু করে আপ টু ধুলিয়ান পর্যন্ত, রাস্তার দুই ধারে যে বাড়িগুলো দেখবেন তাদের যে জলের ট্যাঙ্কি, এগুলো বিভিন্ন রকমের দেখবেন। কখনো পাখি, কখনো ট্রাক্টর, কখনো Seriously? চায়ের কাপ প্লেট, অনেকগুলো বাড়ির ছাদে এরকম দেখতে পাবেন। ওয়াও, এখানে একটা গাড়ি। এই স্ট্রেচটা রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই মানে খুবই। কাঁচ নামানোর তো জো নেই, এই যে দেখুন কিরকম ধুলো উঠছে। কাঁচ তোলা তাও যেন গলাটা খুশখুশ করছে। এই পথে কি আমরা যাই গো ট্রেনে করে? হ্যাঁ, না এই পথ দিয়ে কি বাবা? না। এনজেপি? NJP? না না, ওটা তো ওই যে রামপুরহাট দিয়ে। ও সরি ওই দিক থেকে ওটা না? হচ্ছে মেন লাইন, এটা হচ্ছে কর্ড লাইন। আচ্ছা, বেলডাঙ্গার পর এই জায়গাটা এইরকম অবস্থা, রাস্তার কাজ হবে মনে হয়। হ্যাঁ, এগুলো না গো। ডবল লেন হয়ে গেলে এইরকম অবস্থা আর থাকবে না। ডবল কেন, এখানে অনেক বেশি লেন, মানে দুটো আপ দুটো ডাউন না, হওয়ার। মুশকিল হচ্ছে এই এলাকাগুলোতে আবার না হুম, রাস্তা দখল হয়ে যায়। তাই কিভাবে? হ্যাঁ, দোকান টোকান বসে যায়। না ওরকম হবে না, এনএইচ না। আশা করা যায় এবার আর হবে না। বাট মানে তুমি জানো এরকম হয়েছে? হ্যাঁ, আমরা যখন ছোট থেকে যখন এসেছি তখনও এই রাস্তা যতটা চওড়া ছিল হুম, ততটা এক্সেস করা যেত না, আচ্ছা। তো বাকিটা দোকান বসে থাকতো। ওহো। তো ওই ডবল লেন হলে কি হবে, এবার সামনে আবার ব্যারিকেড চলে এলো। সমস্যা ভ্যারাইটিস, একরকম না। মানে তুমি যতই চাও টানতে, হ্যাঁ, এই যে গাড়িগুলো অর্ধেক রাস্তায় এসে অপেক্ষা করছে, সত্যি তাদের তো এটা- রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে। এটা তো সত্যি কথা। বীরভূমে যেরকম হিমঘর দেখলি শান্তিনিকেতন ট্রিপে, হ্যাঁ, মুর্শিদাবাদেও কিন্তু প্রচুর হিমঘর আছে। এই এই যে অমরনাথ হিমঘর। বড় বড় সব স্টোর। হ্যাঁ, যেমনটা বললো বহরমপুর শহর এই দিকটা দিয়ে। তো আগেই আপনাদের বলেছি যে আগের জায়গাগুলোতে কোন কোন আত্মীয় থাকে আমার। এই বহরমপুরে থাকে হচ্ছে আমার ছোট দিদা গোড়া বাজারে। এই গোড়া বাজারেও বহুবার এসেছি, তাই বহরমপুর বা গোড়া বাজার থেকে যারা দেখছেন এই ভিডিও তারাও কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এইবার কিছুটা রাস্তা ভালো পাবে। তাই না? হ্যাঁ, এইবার এখান থেকে বেশ খানিকটা রাস্তা ভালো পাবে।
হলুদ আর সবুজের এই কালার প্যালেটটা সত্যি বলছি যদি এটা ড্রোন থেকে নেওয়া যেত অপূর্ব সুন্দর দেখতে লাগতো। এই চলে এলাম হচ্ছে ওমরপুরে, আর এদিকে চলে গেল নবগ্রামের রাস্তা। এই হচ্ছে মোড়গ্রাম, এইদিকে চলে গেল হচ্ছে বীরভূমের দিকটা, নলহাটি এই দিকটা, আর এই সোজা বেরিয়ে যাচ্ছে মালদার দিকে। এই যে এগুলো সব চলে যাচ্ছে নলহাটির দিকে। এই যে রামপুরহাট, তারাপীঠ, হ্যাঁ এদিকে শিউরি, নলহাটি। ওদিককার লোক যখন তারাপীঠ যায় তখন এদিক দিয়ে যাবে। জঙ্গিপুর ঢুকছি। বাংলার একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পীর পৈতৃক বাড়ি এখানে। কে বলুন তো, দেখি বলতে পারেন কিনা? তার একটা বিখ্যাত গান আছে, এখনো সারেঙ্গিটা বাজছে। খুবই করুণ অবস্থা বাবা। এইখানে ট্রাকের লাইন দেখো, বিরাট লাইন। ফারাক্কা এখান থেকে 46 কিলোমিটার। ধুলিয়ান জায়গাটার নাম তোমার মুখেই শুনেছি। কোথায় ওটা? আমার মামাবাড়ির পরে, মানে ঔরঙ্গাবাদ সাজুর মোড়ের পরে ধুলিয়ান। গেছো? ধুলিয়ান যাওয়া হয়েছে, ধুলিয়ান গঙ্গা। এই এটা একটা স্কুল দেখ। হ্যাঁ, আর তুই যে স্কুল। বলছিলি না যে জলের ট্যাঙ্কটা কাপলেট, হ্যাঁ এইটাই, এটা তাই। এই বাড়িটাই ছোট থেকে দেখে আসছি, যখন এই রাস্তা দিয়ে মাসির বাড়ি যাই। তাই? হ্যাঁ স্কুলটা কত পুরানো তার মানে। হ্যাঁ, আমি ছোট থেকেই দেখছি। হ্যাঁ। আগে তখন সিঙ্গেল লেন ছিল। আপলাইনটা আবার একটু উপরে। হ্যাঁ, ওইটাই বোধহয় পুরনো রাস্তাটা। ও, এটা এক্সটেনশন হতে পারে। না, ভুল বললাম, এইটাই পুরনো রাস্তা, ওইটা নতুন হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই কাপ প্লেট वाला বাড়িটা রাস্তার কাছেই ছিল। হ্যাঁ ঠিক। সাজুর মোড়, চাঁদের মোড়। এই সাজুর মোড় হচ্ছে আমার মামার বাড়ি। তাই? হ্যাঁ, সাজুর মোড় থেকে কত দূর? সাজুর মোড় থেকে সাজুর মোড়ে নেমে ওখান থেকে ঘোড়াগাড়ি করে যেতে হতো। তাই? মানে আজও এখন ঘোড়াগাড়িগুলো চলে কিনা আমি জানি না। টাঙ্গা কারণ টাঙ্গা টাঙ্গা, কারণ বহু বছর আমি আসিনি। সেই। আর চাঁদের মোড়টা কোথায় গো? চাঁদের মোড় হচ্ছে তার আগে, সাজুর মোড়ের আগে। এই বারবার স্পিডটা কন্ট্রোল হচ্ছে এই ব্যারিকেড গুলোর জন্য। আহিরন। আহিরন, কি সুন্দর নামটা। আর ওই সামনে দেখা যাচ্ছে, দূরে দেখলে দেখতে পাবে, ওটা হচ্ছে আহিরন ব্রিজ। ব্রিজে কি আমরা উঠবো? ব্রিজে উঠবো, ওই সামনে গিয়ে পেঁচিয়ে উঠবো, মানে রাস্তাটা এইভাবে যাবে, ওই যে বাঁকটা নিচ্ছে, গিয়ে আবার ওটার উপরে উঠে। ও, as if মানে দূর কত থেকে, হ্যাঁ। সামনে মাছ। না, ওটা আমার একটা ওইখানে দূরে আছে। একটা রয়েছে, ওটা কি রেল ব্রিজ? ওটা রেল ব্রিজ। ঠিক। আর ওই যে ব্রিজটা, এই বাঁক ওই নিয়ে যে রেল ব্রিজটা এখানে দেখা যাচ্ছে।
এই আহিরন ব্রিজে ওঠার আগে কিন্তু রাস্তাটা এরকম সিঙ্গেল। এদিকে রাস্তা আছে বাট বন্ধ, নাকি তৈরি হলো বোধহয়? ওটা নতুন তৈরি হয়েছে। এটা কিন্তু ফরাক্কার ফিডার ক্যানাল। জলের আওয়াজ ফুল করছে জল। ওই ব্রিজটা অ্যাকচুয়ালি কাজ চলছে, বুঝেছো? বন্ধ। আমাদের এই গোপ্রোর ব্যাটারিটা একটু গরম হয়ে গেছে। বেচারা এদেরও দোষ নেই, এত রোদের মধ্যে টানা শুট করা, সত্যি গ্যাজেট এত হিট আপ হয়ে যায়। তাই জন্য ব্যাটারিটা একটুখানি খুলে রেখেছি। মানে পুরো আগুন, মানে এটাকে মুঠো করে ধরা যাচ্ছে না, এত গরম। থাক। কি গো, সাধুর মোড় আর কত দূর? এই সাজুর মোড় চলে এসেছে। চলে এসছে। এই যে মুর্শিদাবাদের টানটা, এটা কিন্তু আমার শাশুড়ি মা আজও আছে। হালকা তো আছে, আমারও হয়ে যেত। এই যে ঔরঙ্গাবাদ। কোথায় লেখা? এই তো ঔরঙ্গাবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আসছে সাজুর মোড়। তো এটাই একটা ব্যাপার যে মানুষ নিজের রুটটা না সত্যি মানে চাইলেই ভুলে যায়, আবার না চাইলে কোনোদিন ভোলে না। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে কোন দিকটা যেতে হয় রে? ডান দিকে। ও, তার মানে তোরা মালদা থেকে এসে বাদিকে যেতি? হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ, আমরা এদিকেই নেমে এখন কত কি হয়ে গেছে। তাজমহল, মার্বেল, এরকম কিচ্ছু ছিল না। পাবলিক বাস আছে, দাঁড়া, লোক উঠছে, বুঝলি তো? বুঝতে পারছিস? এগুলো কিছু ছিল না। ও, সব নতুন হয়েছে, আমি অন্যরকম দেখেছি সব। সেই বাবা, চেনাই যাচ্ছে না, সব টোটো। টোটোর রাজত্ব এখানে, বুঝলি? এই যে এইটা দিয়ে হচ্ছে মঙ্গলবাড়ি রাস্তা। এইদিকে এই এই ভেতরে। এই সাজুর মোড়ের নাম সাজুর মোড় কেন? কেন? এখানে ছিল হচ্ছে সাজু ডাকাতের ঘাঁটি। হ্যাঁ নাকি? হ্যাঁ। কেমন লাগছে এই পথে গাড়ি চালিয়ে আসতে? আমার তো দুর্দান্ত লাগছে, কারণ হচ্ছে ছোটবেলা থেকে যে রাস্তা ধরে অহরহ যাতায়াত, যেখানে আমার জীবনের মালদার পরে সব থেকে বেশি যদি সময় কেটেছে তাহলে সাজুর মোড়ের ডান দিকে যে রাস্তা চলে গেল, যেটাকে ঔরঙ্গাবাদ বলে মুর্শিদাবাদের। এই ঔরঙ্গাবাদেই কিন্তু একটা স্টেশন আছে যার নাম হচ্ছে নিমতিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। এবং এই নিমতিতাতেই কিন্তু সত্যজিৎ রায়ের জলসাঘর অর্থাৎ ছবি বিশ্বাস যে ছবিতে ছিলেন তার শুটিংটা সেখানেই হয়েছিল। এবং সত্যজিৎ রায় শুটিং স্পট হিসেবে এই নিমতিতাকে খুব পছন্দ করতেন। এখানে ওর রাজবাড়ি আছে, বিরাট রাজবাড়ি আছে, এখন ভগ্ন দশা। সেটাই। ইনফ্যাক্ট আমার একটা খুব মজার মেমোরি মনে পড়ছে, তুই বলতিস যে ছোটবেলায় যখন বাসে করে আসতিস তুই ড্রাইভারের পাশে বসতিস। পাশে বসতাম, ভাবতাম যে আমি চালাচ্ছি, মানে যেখানে এখন আমি বসে আছি। আর এই যে খালাসিগিরি করার মধ্যে যে কি মজা, মজা। ওহো, এবার তখন সত্যি যেন মনে হতো যে আমি গাড়িটা চালাচ্ছি, মানে আমার উপর খুব বড় দায়িত্ব। না না, দায়িত্ব তো অবশ্যই। এই যে এখানে একটা মূর্তিমান বাস, এখানে একটা ট্রাক, এদিকে যাওয়া যাবে না কারণ এইখানে ওই ব্যারিকেড গুলো করা। কোন থেকেই দেখছি এই যে রাস্তার মধ্যেখানে এখানে এটা নয়, ঠিক আছে, সাইডে করা, ওদিকে রাস্তা রয়েছে বা কি কাজ হচ্ছে বা হোয়াট এভার, মাঝখানে রেখে দিয়ে আরো পুরো ন্যারো করে দিয়েছে রাস্তাটা।
এখান থেকে আবার বাঁদিকে দেখাচ্ছে হচ্ছে পাকুড়। পাকুড়ে একটা রাজবাড়ি আছে, পাকুড় রাজবাড়ি, যেটার গল্প আমি এর থেকে শুনেছি। এটা খুব মানে কি বলবো, রোমহর্ষক ঘটনা। খুনের ঘটনা। হ্যাঁ, সেটা নিয়ে গল্পও আছে। গল্প আছে পাকুড় রাজবাড়ির হত্যা রহস্য। হ্যাঁ, লালবাজারের অন্যতম বিখ্যাত কেস। হ্যাঁ, এই চশমার এই দুটো যে চাপার জায়গা থাকে, হ্যাঁ, এই যে এই জায়গাটা, এটার মধ্যে কি বিষ দেওয়া ছিল না? বিষ দেওয়া কাটা। আর পাকুড় রাজবাড়িতে আমাদের আত্মীয় আছে, মানে বৈবাহিক সম্পর্ক। সেই মানে রাজবাড়িতে বিয়ে হয়েছে। রাজবাড়িতে বিয়ে হয়েছে। অন্যান্য সমস্ত ভিডিওর মতো আমরা কিন্তু এই কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আপনাদের দিচ্ছি, এবং সেই জন্যই অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও একটু বড় হচ্ছে, কিন্তু আমরা নিশ্চিত যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর প্রত্যেকবার একটা কথা না বললেই নয় যে আপনারা নিজেদের ওপিনিয়ন এত সুন্দর করে লেখেন, তাই না বলো? প্রত্যেকে আমরা যে জায়গায় যাই সেই জায়গায় গিয়ে আপনাদের কিরকম কি অভিজ্ঞতা হয়েছিল, বা আমরা আরো বেটার কোন রুট নিতে পারতাম, এই যে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য দিয়ে আপনারা আমাদেরকে কি বলবো সমৃদ্ধ করেন। এটাতে কি হয় যে পরের বার যখন আমি সেই জায়গাতে যাব তখন সেই ভুলগুলো আমি রেকটিফাই করতে পারবো। তো সেই রকম ব্যাপার, তাই জন্য বলবো এবারও আপনাদের ওপিনিয়ন অবশ্যই রাখবেন। কথা বলতে বলতে চলে এসেছি আমাদের পরবর্তী টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা। আচ্ছা, এর আগে একটা বহরমপুর ফারাক্কা গেল না? হ্যাঁ, এটা ওই সেকশনটা অনুযায়ী বলছে, ও সেকশন অফ NH12। আচ্ছা, ওকে। এই যেমন নাচছে, কি জ্বালা। কি বলছে? বেরিয়ে যেতে বলছে? কি হলো? অন্য লেনে যেতে বলছে? বুঝতে পারছি। क्या प्रॉब्लम हुआ था? अच्छा, বাবা কি বলছে? আমিও খুব একটা বুঝলাম না ওর কথা, শুধু আচ্ছা বলে চলে। আচ্ছা, ছোটবেলায় যখন আসতিস মামার বাড়ি, মানে সত্যি কথা বলতে আমার মামার বাড়ি হচ্ছে আমার পাশের পাড়ায়, এবার তুই যেরকম বাসে করে খুব সুন্দর করে আসতিস, মজা হতো, ভীষণ মজা হতো সেই দিনগুলো। আমার তো মানে আসলে আমার মামার বাড়ির একদম পাশেই হচ্ছে পদ্মা। হ্যাঁ, তো এবার বাড়ির পাশে, হ্যাঁ ভাগীরথী, ওই পদ্মা ওই জায়গায় জুড়েছে আর কি। আচ্ছা, দুটো একসঙ্গে জুড়ে আছে ওখানটা। তাহলে ওখানে বর্ডার আছে তো? একদম বর্ডার, বাংলাদেশ বর্ডার। এবার বাড়ির পেছনের বিএসএফ আছে? হ্যাঁ, সবসময় থাকে। এবার বাড়ির পেছনের দরজা খুলে এরকম গঙ্গা। এবার সেখানে যেতে গেলে ওই নৌকার ওপর সারাদিন বসে থাকা, এইসবের একটা মানে তখন এইসব করতাম। আর মামা বাড়ি গেলে এমনি একটু আমরা মানে বাঁধা গরু ছাড়া পেলে যা হয় ওরকম একটা ব্যাপার হয়। ওটা হচ্ছে আদরের বাড়ি। তা তো সেই সময়টা মনে হতো যে কবে এবার গরমের ছুটি পড়বে, মামা বাড়ি যাবো, বা এই যে পুজোর ছুটি। পুজো ছুটি দিতি না? পুজোতে কোনোদিন যাইনি, দুর্গা পুজোয় কোনোদিন যাইনি, কালী পুজোয় গেছি। বাজি ফাটাতে, কারণ মুর্শিদাবাদে কিন্তু খুব বাজি তৈরি হয়। সেই মানে সময়গুলোই যে হারিয়ে গেছে, তাই না? তো রাস্তা ধারে একটু গাছের তলায় দাঁড়িয়েছি 2 মিনিট টানা, এত জায়গায় জ্যাম ছিল, বসে বসে মানে পুরো হাতটা চিরবির চিরবির করছে। আর দেখুন এখানে 2 নম্বরে চলছে আমাদের এসি, কিন্তু এই গাছের তলায় বসে আছি বলে একটুখানি শান্তি লাগছে, আদারওয়াইজ
ফিলই হচ্ছে না। তো একজন কমেন্ট করেছিলেন যে আপনারা গাড়ির কাঁচটা এরকম ব্ল্যাক ফিল্ম করে নিন। তো আমি না শুনেছি যে গাড়ির কাছে ব্ল্যাক ফিল্ম লাগালে বোধহয় পুলিশ ধরে বা ফাইন করে। তো প্রচুর গাড়ি এরকম দেখেওছি যারা এরকম ব্ল্যাক ফিল্ম লাগায়, বাট অ্যামাজন থেকে এটা একটা খুব সুন্দর সাবস্টিটিউট পেয়েছি যেটাতে ওই ফাইনের ঝামেলাও নেই। বাট আমার কাজটা হওয়া দিয়ে কথা, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা। তাই এরকম আস্তে কি রে করে বাবা, যাই হোক এরকম একটা কিনেছি, এর মধ্যে ভ্যাকিউম আছে, এটা লাগাবো এইভাবে এরকম সময়। হ্যাঁ 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 ঢুকিয়ে দে। এটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ আর একটু ওদিকে নিয়ে দরকার পড়লে। কোন দিকে? তো যদি ওদিকে আরো চাপতে হয় এটাই যদি করে, এই তো নাইস নাইস, সুন্দর বেশ। এটা একটু টেরা বেঁকা, মানে জিনিসটা যেহেতু ফোল্ডিং ওই জন্য একটু টেরা বেঁকা আছে। এটাকে এর ফিক্স করা যায়। ওইটার পেছনে ঢুকিয়ে দাও। এই তো এই তো এই তো হ্যাঁ এইরকম ব্যাপারটা। এই যে জিনিসটা এই ফাঁকে ঢুকে গেল, খুব সুন্দর এরকম মানে কাজের জিনিস। এবার রোদটা ওর ডাইরেক্ট মুখে লাগবে না, মুখে পড়বে না, হাতে পড়বে না, আর রোদের মানে ঝলকানিটা না নেওয়া যায়, চিবির চিবির করছে। তো আরেকটা আছে, ওটা পেছনে লাগিয়ে দিই। মোটামুটি বেশ অনেকটা পথই এলাম, আর কিছু দূরেই ফারাক্কা ব্যারেজ। তবে বলতেই হচ্ছে এই জিনিসটা না খুবই কাজের, মানে এতটুকু তো রোদ আসছেই না, দেখুন এই যে আসছেই না, সেই সঙ্গে মানে এসির ঠান্ডাটা আগের থেকে বেটার ফিল হচ্ছে কি না। ফাইনালি এখান থেকে শুরু হয়ে গেল ফারাক্কা ব্যারেজ ফর দ্য ফার্স্ট টাইম এভার। আমরা গাড়ি নিয়ে এই পথে যাচ্ছি, প্রত্যেকবার ভিউ থাকে এদিক থেকে, আপনাদেরকে দেখাই, ব্যারেজ দেখাই, কটা লক গেট খোলা কটা লক গেট বন্ধ, দেখতে দেখতে যাই। আজকে এই রাস্তা দিয়ে আমরা দেখতাম যে এই জায়গায় বাবা কত জ্যাম লেগে গেছে, কত ট্রাকের লাইন, কত কিছু, মানে সব মিলিয়ে এত দারুণ লাগছে, মানে ভীষণ আনন্দ হচ্ছে। আর নীলুরও প্রথমবার ফারাক্কা ব্যারেজে ওঠা হচ্ছে। হ্যাঁ বলেছিলাম যে যাওয়ার সময় তো মালদায় আমাদের প্ল্যান নেই, তাই মালদা বাইপাস করে আমরা বেরিয়ে যাব। তবে ফেরার সময় মালদায় প্ল্যান আছে এবং আরো অনেক কিছু প্ল্যান আছে, আস্তে আস্তে সব হোক তারপরে শেয়ার করব। তো এবার এখন কটা বাজে বলছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 12:35। মাঝখানে ওই শুভেন্দুর মামার বাড়ির পর থেকে আমরা প্রচুর জ্যাম পেয়েছি, রাস্তায় প্রচুর ডাইভারশন ছিল, ট্রাফিক ছিল, প্রচুর মানে টাইম ওয়েস্ট হয়েছে। এখন দেখো 5:50 দেখাচ্ছে, মানে প্রায় 6টা বাজবে বলছে। 5 ঘন্টা 14 মিনিটের ট্রিপ, আরো 251 কিলোমিটারের ডিস্টেন্স কভার করতে হবে। চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজায়। এটা কি সুন্দর টুক করে হয়ে গেল, কিন্তু ওই গাড়িটার খুব টাইম লাগলো। হ্যাঁ খড়ের গাদা নিয়ে যে আছে। ট্রেনে করে এলে রাস্তার দুধারে মানে রেলওয়ে ট্র্যাকের দুধারে যেরকম আম বাগান দেখা যায়, এখানে আমি ঠিক ওই পরিমাণে দেখছি না, বাট টুকটাক আছে ছিটিয়ে ছিটিয়ে। এই ভিড়টা তুমি ছাড়িয়ে যাও, মানে কালিয়াচকটা পেরিয়ে গেলে কি? আচ্ছা আচ্ছা, দুনিয়া কত দেখবে। তো চলে এসেছি আমরা মালদায় ওয়ার্ল্ড ফেমাস কালিয়াচকে। মানে কেউ বলবে এটা একটা ন্যাশনাল হাইওয়ে, চারপাশে টোটো অটো, এদিকে আবার সুমো দাঁড় করানো, মানে যা খুশি আর কি। সাবধান।
জমিয়ে বাজার হাট চলছে, যেহেতু সামনেই ঈদ রয়েছে, তাই না গো? কি হয়ে গেল? আটকে দিল পেছনটাকে, পেরিয়ে এলাম। আর ও যাক বাবা, সিগন্যালটা পাইনি, তাই তো? না, বাঁচলাম। খালি দেখুন রাস্তাটা, মানে এটা একটা ন্যাশনাল হাইওয়ে। এই যে এইদিকে এমনি এমনি বললাম না, কিন্তু মালদায় ওয়ার্ল্ড ফেমাস, যথেষ্ট কারণ আছে, তাই জন্যই বললাম। ওখানে পুরো জ্যাম লেগে গেছে, বুঝেছো? এদিকটা পিছনে ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন, উনি ওর বন্ধুর বাবা। তাই এখানে দেখে হয়তো তুমি একে তাকে চিনে যেতেও পারো। সেই আপনাদের আম বাগান নিয়ে একটু দুঃখ করছিলাম, আর বলতে বলতে এই যে শুরু হয়ে গেছে আম বাগান রাস্তার দুপাশে। কত আম গাছ নেবি নেই। ছোট্ট ছোট্ট আম দেখতে পাচ্ছি, জানো তো? আমাদের রাজ্যের এই মালদা, আর ওদিকে বাংলাদেশের হচ্ছে রাজশাহী, দুটোই আমের জন্য খুব ফেমাস। আর দুটোই আগে, দেশ স্বাধীনের আগে দুটো একটা ইয়েতেই ছিল আর কি, একটা প্রভিন্সেই ছিল, তো সেই জন্য মাটির কোয়ালিটিটাও সেম Same. বোধহয়, কারণে এত ভালো আম হয়। বর্ডারও শেয়ার করে। মালদার ওপারটা রাজশাহী। কি জানো বর্ডারটা? মোহদীপুর। মোহদীপুর। তো আমরা এখন পেরোচ্ছি গৌড় মালদা স্টেশন, আর এই সামনে একটা কাট আছে, যারা গৌড় ঘুরতে যেতে চান তাদেরকে এই কাট থেকে ভেতরে চলে যেতে হবে। এই যে মোহদীপুর, মোহদীপুর যাওয়ার রাস্তাটাও এদিকেই, আর এই গৌড় রোড ধরে আপনি গৌড় ঘুরতে যেতে পারবেন। এই যে এই রাস্তাটা, এই যে কাটটা এখান দিয়ে চলে যাচ্ছে হচ্ছে গৌড়ের দিকে, গৌড় আঙ্কেল এদিকটা গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন। আর এখান থেকে 32 কিলোমিটার হচ্ছে গাজল, 74 কিলোমিটার হচ্ছে রায়গঞ্জ। জাস্ট এই মাত্র আমরা মালদা বাইপাস ধরেছি এটা, আর বাদিক দিয়ে যে রাস্তাটা ঢুকে গেল সেইটা হচ্ছে মালদা জেলায় যাওয়ার, মানে শহরের ভেতরে যাওয়ার রাস্তা। সেখান দিয়েই আমার বাড়ি যেতে হয়, মানে মালদা জেলার মানিকচকে। তো আমরা ফেরার পথে আসবো, তবে ফেরার পথে আমরা এই রাস্তা দিয়ে আসবো না, একটা অন্য রাস্তা দিয়ে আসবো। আর এটা দিয়ে আমরা এখন চলেছি শিলিগুড়ির দিকে। এই মালদা বাইপাস কিন্তু মানে আর এক প্লেট মাখন, যার উপর দিয়ে আমরা এখন চলেছি, খুবই সুন্দর। এটা কোথায় গো? এটা হচ্ছে পরদেশি ধাবা। পরদেশি ধাবা, তাই তো? এটা পার্কিং। এটা পার্কিং, রেখে দিতে হবে গাড়ি। এখান থেকে রেখে দাও। হ্যাঁ, এখানটায় রেখে দিচ্ছি। মালদার মাটিতে সেই সুন্দর চাঁদি ফাটা গরম। অনেকেই ঢুকবে না। এই যে এখান দিয়ে, আর এই যে এটা দেখিয়ে দাও, এই যে এখানটা, এই পেছনটা যে দেখছেন, এই পুরোটাই কিন্তু হচ্ছে পার্কিং। ওদিকটা পার্কিং আছে, আর এখানে একটা ইভি চার্জিং স্টেশনও আছে। এই যে একদম পাশেই, আপনারা যারা ইভি নিয়ে আসবেন তাদের সুবিধার্থে এখানে একটা ইভি চার্জিং স্টেশন। আর ইন্দ্রাণী ভিডিও তুলতে ব্যস্ত। এইখানে না সাবধান, ফোনটা স্পেশালি হাত থাকে না। বাহ, বেশ সুন্দর।
এটা সিনেমা সেটের মতো দেখো, হ্যাঁ পেছনটা ফাঁপা আর সামনে থেকে জাস্ট কাটা মোটা। উফ কি সুন্দর গো, বাহ। হ্যাঁ এত জায়গায় খেতে গেছি, স্পেশালি রোড ট্রিপ চলাকালীন, এত ধাবা, এত হোটেল, এত জায়গায় ইউনিক, মানে অন্যরকম। অর্ডার দিয়েছি আর মিনিট 10-এর মধ্যেই জাস্ট চলে এলো। নিয়েছি হচ্ছে এখানে দেখো হলুদ পোলাও, আর এটা কি দিয়েছে গো, ডাল, এটা মুগের ডাল বাবা, 2 পিস পনির, 2 পিস পনির, আর এটা একটা তরকারি মতো, এটা কি ভেজিটেবল চপ? আর এটা হ্যাঁ তাই হবে, এটা আলু পটল, হ্যাঁ এখানে চাটনি রয়েছে, আর এটা একটা পোস্ত মনে হচ্ছে, আর এখানে দই, রসগোল্লা, আর পাঁপড় ভাজা, আলু ভাজা। পরিমাণ কি? পরিমাণ মানে অনেকটাই দিয়েছে নাকি? না মানে সাইজ, এই যে বড়ার সাইজ। ওই দেখো তোমারটাও চলে এসছে, তোমার কি কি আছে বলে দাও। আমার হচ্ছে যা ওর আছে তাই, শুধু আমার হচ্ছে সাদা ভাত, ওর হচ্ছে পোলাও। ও বাকি সবই বাকি সেম, সব হ্যাঁ। পুরো ভূতের রাজা থালি লাগছে। আর আমরা নিয়েছি এখানে মাটন কষা। এই যে পাঁপড় ভাজাটা আমার শাশুড়ি মামাকে কত 1.5-2 কিলো পাঠিয়েছিল, শুধু আমি বলেছিলাম যে এটা খুব ভালো খেতে, হচ্ছে লঙ্কার পাঁপড়, খুব ঝাল, মানে প্রথমবারে মুখে দিলাম এটা গলার মধ্যে একটা ঝাল ঝাল লাগবে। এবার যাবে হচ্ছে মাটন, আমার জন্য একটা রাখ, হ্যাঁ 2টো রাখবে, 2টো। বাবা একটু একটু করে খাই। সে বলো তো কেমন, নরম মাংস, নরম, সুসিদ্ধ, একদম সুসিদ্ধ। বাহ, ঝোলটা কেমন খেতে? ভোজবাড়িতে যেরকম ঝোল হয় ওই আচ্ছা আচ্ছা, বাহ। ঝাল না, খুব একটা ঝাল না। তো এই পরদেশি ধাবাতে আমাদের বিল হয়েছে 740 টাকা। এখানে যে রাইস থালিটা মানে ভেজ থালি, সেটার দাম ছিল 100 টাকা। আমি যেটা পোলাও দিয়ে নিয়েছি সেটা দিয়েছে 200 টাকা, আর জল 20 টাকা, আর মাটন কষা 6 পিস 420 টাকা। মানে মাটন কষা খেয়ে না সত্যি মালদায় আমার মন ভরে যায়। এর আগে কার একটা দোকান থেকে শুধু আনাস, সেটা হচ্ছে আপনারা যদি মালদা শহরের ভেতরে যান হ্যাঁ বা যাতায়াতের ব্যাপার থাকে, তাহলে জামাইয়ের দোকানের মাটন খেতে পারেন। হ্যাঁ ওই মানে উনিও দারুণ বানিয়েছেন, আর এখানেও খুব ভালো, আর অ্যাম্বিয়েন্সও দেখলেন, মানে পুরো বিয়েবাড়ি যেমন ব্যাঙ্কোয়েট হল হয় ওই রকম, আর বাইরে থেকে খানিকটা এই রকম দেখতে। আর আমি বুঝতে পেরেছি শুভেন্দু এখানে কেন নিয়ে এসেছে আমাকে। শুভেন্দুর ফেভারিট সিনেমা হচ্ছে রাজা হিন্দুস্তানি, আর ওখানে ওর ফেভারিট গান হচ্ছে ওই যে পরদেশি পরদেশি জানা নেই করে আমাকে। তো চলে এলাম আমরা গাজল টোলে। এই রাস্তার বাঁ দিকে গেলে চাঁচল, তাই তো? হ্যাঁ আর ডান দিকে হচ্ছে গাজল, হ্যাঁ, আর সোজা রায়গঞ্জ। সোজা রায়গঞ্জ। আর এখানে তেলের পিপেটা একটা ফেলে দিই। এটা আরেকজন ফেলে দিয়ে চলে গেছে। তো আমরা এই মুহূর্তে রায়গঞ্জকে বাইপাস করছি। এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস রোড, আর এই স্ট্রেচটাও কিন্তু দুর্দান্ত দেখতে। মানে যখন আপনি গাড়ি চালাবেন, এই যে ভিজুয়াল যেটা আপনি দেখবেন একদম লাইভ, আপনার মন ভরে যাবে।
বোতলবাড়ি রোড। এই সামনে দেখবেন একটা কাট আসবে, সেটা হচ্ছে বোতলবাড়ি রোড। ওইখান থেকে ডান দিকে আগে সবাই কেটে গিয়ে বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটা ধরতো। আমরা কিন্তু এবার সেই রাস্তাটা ধরবো না, আমরা সোজাসুজি বেরিয়ে যাব বিহারের ভেতর দিয়ে। এই রাস্তাটা সোজা যাব। এই যে এই ডালখোলার দিকে যে রাস্তাটা, এই বোতলবাড়ি ক্রস করে, এই রাস্তারও কন্ডিশন কিন্তু দুর্দান্ত। মানে একটা সময় শুনেছি যে বোতলবাড়ি দিয়ে বেঙ্গল টু বেঙ্গল লোকে কানেক্ট করতো, বিকজ এই রাস্তাটা নাকি একেবারেই ঠিকঠাক ছিল না। কিন্তু এখন এই দেখুন অবস্থা। বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিল, হাঁ করে ঘুমিয়ে পাশ দিয়ে কত পথ ঘাট। আর আপনারা জানেন যে ড্রাইভিং করতে করতে আমি ইউজুয়ালি ব্লগ করি না, তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি পূর্ণিয়া মোড়ে, পূর্ণিয়া মোড় ফ্লাইওভারের নিচে। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। আর এই যে রাস্তাটা, এইটা কিন্তু কিছুটা বিহারের ভেতর দিয়ে যাবে। এইদিকে হলো পূর্ণিয়া, এই দিকে এই বাঁ দিকে হলো পূর্ণিয়া। আর পূর্ণিয়াতে আমার ঠাকুমার পরিবার, তার যে ভাইরা, মানে আমার বাবার যে মামারা, তারা সেখানে থাকে। ঘড়িতে এখন বাজে বিকেল 4:36। আর এখানে আমাদের ডিস্টেন্স কভার করতে হবে ঠিক 99 কিলোমিটার। খুব আনন্দের সাথে বলছি, আর মাত্র 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব শিলিগুড়ি, মোটামুটি ওই 6:30 নাগাদ। তো যেহেতু গরমকালের বিকেল, তাই সন্ধে নামতে মোটামুটি দেরিই আছে। তো এখনো 4:30 অনুযায়ী এখনো দেখুন বাইরে বেশ ভালো রকম রোদ। শিলিগুড়ি আর 117 কিলোমিটার। আর এই রাস্তায় কিন্তু গুয়াহাটিও যাওয়া যাবে। 527 কিলোমিটার এখান থেকে আসা, মানে গুয়াহাটি। মানে এখান থেকে আরো 500 বাবা, মানে 2 দিন লাগবে যেতে। হ্যাঁ, একদিন তোমাকে এখানে থাকতে হবে শিলিগুড়িতে, তারপরে দিন আবার গুয়াহাটি। এই কিষানগঞ্জ স্টেশনকে বাঁ হাতে রেখে আমরা এই ফ্লাইওভার ধরে যাচ্ছি। ভালো, ফ্লাইওভারটার অবস্থা ভালো আছে। অন্ধ্রপ্রদেশে গিয়ে আমরা একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পাইনি, কিন্তু এখানে আবার অন্ধ্রপ্রদেশের গাড়ি দেখছি। এপি নাম্বার। হ্যাঁ, বলো তো, এই ব্রিজে দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে? দাঁড়িয়ে প্রেম করে, এটা প্রেম করার জায়গা? সবার কাছে কি আর রবীন্দ্র সরোবর লেক আছে বলো? কিন্তু তাই বলে এরকম একটা ব্রিজ, সত্যি রিস্কি অবশ্যই। মানে এরকম একটা ব্যস্ত ব্রিজ, আর তার উপর ন্যারো। একদিন খুব ভোরবেলা, তখন আমি খুব ছোট, 1900 কত সাল, মানে একদম 2000-এর আগে আর কি। আমি খুবই ছোট, ভোরবেলা শুনছি বাড়িতে বাবাকে ডাকতে এসছে ভোরবেলা, যে উঠ ওঠ। আর ও আমাদের এলাকার
একজন অসুস্থ হয়েছিল, এবার সে যাবে ডাক্তারখানায়, অ্যাম্বুলেন্স নেই গোটা এলাকায়। এবার অ্যাম্বুলেন্স তো হাসপাতালে থাকেই, তো কি হয়েছে, এবং শুধু পাশাপাশি হাসপাতালেও কোনো অ্যাম্বুলেন্স নেই। তখন জানা গেল যে এই গাইসালে সাংঘাতিক, যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, এই গাইসালে সাংঘাতিক একটা রেল দুর্ঘটনা হয়েছে। এই সেই গাইসাল স্টেশনটা এই দিকটা আছে না, এই দিকটা বলতে পারবো না, আমি জাস্ট স্টেশনের নামটা দেখে খানিকক্ষণ থমকে গেলাম। এখানে মুখোমুখি ট্রেনের সংঘর্ষ হয়েছিল নাকি? গাইসাল, হ্যাঁ, মুখোমুখি ট্রেনের সংঘর্ষ হয়েছিল, মানে আমাদের জ্ঞানেশ্বরীর আগে, অনেক আগে। তবে ওই রকমই আর কি, বিধ্বংসী, মানে বিরাট ক্ষয়ক্ষতি, প্রচুর মানুষের প্রাণ গেছিল। ইনফ্যাক্ট জ্ঞানেশ্বরীর ক্ষেত্রেও যেটা বলা হয় যে আজও নাকি ওই যে পোড়ো যে রেলের ওয়াগনগুলো পড়ে রয়েছে, বগিগুলো পড়ে রয়েছে, ওখান থেকে নাকি শব্দ আসে, মানে একটু হন্টেড তো একটা মানুষের মনে ভয় ঢুকে যায় এই ধরনের ঘটনায়। হতে পারে, জানো তো, অপঘাতে যদি এতগুলো মানুষ একসাথে মারা যায়, হতে পারে, আমি জানি না এই বিষয়ে, আমি আর মন্তব্য করবো না। কিন্তু তবে গাইসালে যেটা মূল এই দুর্ঘটনার কারণ ছিল, সেটা খুব অদ্ভুত কারণ ছিল। সেটা হচ্ছে যে যিনি ইঞ্জিন চালাচ্ছিলেন, সেদিন বৃষ্টি হচ্ছিল, তো লাইনম্যান, কথা ছিল লাইনম্যানের লাইন চেঞ্জ করা, সে নাকি লাইন চেঞ্জ করেনি, এবং একটা ট্রেন যখন আসছে, সে ডাউন লাইনে না আপ লাইনে, ড্রাইভার নাকি সেটা চেক করেনি জানলা খুলে, এবং সে মানে তার আপ লাইনে থাকার কথা, সে ডাউন লাইনে আসছিল। মানে এই ধরনের একটা তথ্য আছে আর কি। এই সেই গাইসাল স্টেশনটা মানে কোন দিকে, ওইটাই আর কি, স্টেশন বোধহয় পেছন ছেড়ে এসেছি আমরা, জানো তো। স্টেশন তো না, ছোট একটা হল্টের মতো, হল্ট ওই আর কি। গাড়ির পেছনে ঠুকে দিয়েছে, সাইডটা তুবড়ে দিয়েছে কন্টেনারের। না, এবার এখানেও ব্যাপার আছে, কন্টেনার খুব একটা কন্ট্রোলে থাকে না, না, বিশেষ করে রাস্তা খারাপ থাকলে, দেখেছি ডান দিক বাদিক করে, ওর পাশে বেশিক্ষণ যদি দরকার পড়লে পিছন যাওয়া ভালো। আর আমরা এখন আছি ইসলামপুর বাইপাসের পরিস্থিতি এখন অব্দি সুন্দর, কিন্তু এই যদি এখানে ঘটে থাকে এই রাস্তায়, তাহলে বলবো এটা ওভার স্পিডিং এর কারণে হয়েছে। কারণ হচ্ছে এই রাস্তায় তো খুব এখন পর্যন্ত খারাপ দেখছি না। আমরা এখন এসে দাঁড়িয়েছি ইসলামপুর বাইপাস থেকে ঢুকে একটু এগিয়ে এসে এরকম একটা সবুজ মাঠের পাশে, পেছনে সূর্য ডুবছে, আর ওদিকে ইন্দ্রাণী ডুবন্ত সূর্যের সঙ্গে নীলুর ছবি তুলতে ব্যস্ত। এখন 5:42, এখন আর মাত্র 53 মিনিট দেখাচ্ছে, যেতে হবে আরো 52 কিলোমিটার। 6:30 দেখাচ্ছে, দেখা যাক। আর এই গোটা রাস্তার এক্সপিরিয়েন্স একেবারে নতুন, প্রথম আমারও এবং শুভেন্দুরও, তাই আশা করব ভিডিওটা আপনাদের ভালোই লাগলো। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন তো রইলই, অবশ্যই জানাবেন আপনাদের মতামত। চায়ের দোকানের চা মানে মূলত হয় কাঁচের গ্লাসে, নইলে কাগজের কাপে। এইরকম সুন্দর চীনামাটির কাপ প্রথম দেখলাম, সত্যি দেখা যায় না। চিয়ার্স। ভালো করেছে না? শিলিগুড়ি থেকে আমরা মোটামুটি 45 কিলোমিটার দূরে। 45 কিলোমিটার কি চাটলি রে? চা লেগেছিল। শিলিগুড়ি থেকে আমরা মোটামুটি 45 কিলোমিটার দূরে, মানে তাও সন্ধ্যের পর আবহাওয়াটা বেশ সুন্দর এখানে বাইরে। ওই কলকাতার মতো ওই ব্যাপারটা এখনো এখানে নেই আর কি। চা খেতে গিয়ে আমরা এখানে 6টা বাজিয়ে ফেলেছি,
যার ফলে এখানে এস্টিমেটেড টাইমও আমাদের 7টা বেজে গেছে। যাই হোক, আজকে আবার প্রথম একটু সন্ধেও নেমে গেল হাইওয়েতে। ঠিক আছে, ঠিক আছে, কিছু করার নেই। তবে ডেস্টিনেশন যেহেতু কাছে, আশা করি পৌঁছে যাব। আশা করি কি পৌঁছাতে হবেই। আর মিনওয়াইল গাড়ির এসিও চলছে না, আমরা খুব খুশি। কি এটারই বললো শীত শীত লাগছে, হ্যাঁ, আর এসি চালানোর দরকার নেই। এই শীত লাগছে বলিনি, বাজে কথা, মানে ওয়েদারটা ঠিকঠাক লাগছে আর ভালো লাগছে আর কি। হ্যাঁ, এবার একটা টোল গেট চলে এলাম। দেখে তো তাই মনে হচ্ছে টোল গেটই। আজকে এই প্রথম সন্ধে 6:45 নাগাদ আমরা এরকম ড্রাইভ করছি। নাইট ড্রাইভ বিষয়টাও কিন্তু মন্দ না, বেশ ইন্টারেস্টিং। কিন্তু শুভেন্দু, আমার যেটা মনে হলো, তুইও তাই বলবি আশা করছি, যে অসম্ভব সাবধানী হওয়া দরকার। অসম্ভব, স্পেশালি যে সমস্ত হাইওয়ের ধারে এরকম লোকালয় রয়েছে, জনবসতি রয়েছে, মানুষজন চলাচল করছে। তো কারণ বেশ কিছু জায়গায় দেখলাম এই সাইডের ট্র্যাক থেকে না উল্টো দিক থেকে বাইক আসছে, টোটো আসছে, এরকম হচ্ছে। তো সেদিক থেকে দেখতে গিয়ে এর মধ্যে আমি বলবো কিছু গাড়ি এমন ওভারটেক করছে। ও ফাইনালি আমরা চলে এসেছি হোটেল মারিগোল্ডে। এই মারিগোল্ড হোটেলে, একেবারে হাইওয়ের পাশে একটা হোটেল। এই যে মারিগোল্ড হোটেল। ফাইনালি এই যে আমরা চেক ইন করে নিয়েছি শিলিগুড়ির এই কি না মারিগোল্ড হোটেলে। হোটেলটা মানে একদমই বেসিক আর ওই রকমই আমরা নিয়েছি, মানে নো তামঝাম, মানে নাথিং এক্সট্রা। তো এই হচ্ছে রুম, বেসিক, একদম বেসিক। একটা বিছানা, ওদিকে একটা চেয়ার, এখানে একটা আয়না, সামনে এখানে একটা টেবিল রয়েছে, এখানে টিস্যু দিয়েছে, মশার তেল দিয়েছে, শ্যাম্পু, সাবান। এই বোতলটা আমরা এনেছি, কোনো কমপ্লিমেন্টারি জল দেয়নি। আর এইখানে হচ্ছে ওয়াশরুম, এই যে গিজার রয়েছে, বেসিন। এটার ভাড়া নিয়েছে হচ্ছে 1000 টাকা প্লাস জিএসটি। তো এর থেকেও কমে আমরা খুঁজছিলাম, কিন্তু সেটা আর পাওয়া যায়নি, মানে পেলাম না, যেখানে পার্কিং টার্কিং দিয়ে আর কি। হ্যাঁ, পার্কিং নিয়ে নেওয়া হয়েছে। তো এই ছিল আজকে গোটা ট্রিপ। এখন ঘড়িতে বাজে 7:30, আর আধ ঘন্টা আগে আমরা এসছি, মোটামুটি আধ ঘন্টা নয়, 7:10 নাগাদ আমরা এসছি। তো যেটা বলার সেটা হচ্ছে ইউজুয়াল যে টাইম লাগার কথা, তার থেকে আমাদের মোটামুটি ঘন্টা 2.5-3 বেশি টাইম লেগেছে। যাই হোক, এটা প্রথমবার যেহেতু এসেছি, এক তো তাই। দেখুন, আমাদের অ্যাকচুয়ালি সময় লেগেছে হচ্ছে 12 ঘন্টা, একদম যদি ঠিকঠাক ধরি আমি। 12 ঘন্টার বেশি হলো না, 12 ঘন্টাই। ভোর 4টে থেকে বিকেল 4টে তো 12 ঘন্টা হয়ে গেল। হলো তো না, আমি সেটা বলছি না, আমি বলছি 12 ঘন্টা হিসেবে অনুযায়ী অ্যাকচুয়ালি আমাদের লেগেছে। আর 3 ঘন্টা আমাদের লেগেছে হচ্ছে ওয়েস্ট হয়েছে। এক তো প্রথমে পলাশিতে ওই হোটেলে, ওখানে অনেকটা সময় চলে গেছে। ওখানে এরকম অভিজ্ঞতা আমাদের আগেও আছে একবার, যে খাবার না খেয়ে উঠে গেছিলাম এতক্ষণ। মানে সত্যি কথা বলতে, এরকম হাইওয়ের ধারে এমন হোটেলে বোধহয় ঢোকা উচিত নেই যেখানে অনেক কোনো লোক নেই, মানে কিন্তু অপশন ওদের ছিল না। হ্যাঁ, এটাও আমাদের ভুল। তবে এটা আমরা চক আউট করবো ইন ফিউচার, যাতে ব্রেকফাস্ট করতে অযথা টাইম নষ্ট না হয়, বিশেষত যেখানে অপশন কম, বা অ্যাটলিস্ট হাতের কাজ কিছু নিয়ে আমাদের গাড়িতে ওঠা উচিত। আর এই গেল 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বেশ কয়েকটা জায়গায় থেমেছিলাম, একটু দাঁড়িয়েছিলাম, স্ট্রেচ করেছিলাম, ভিডিও তুলেছি। হ্যাঁ, তো সেই সমস্ত করতেও তো একটু সময় লাগে। তো এটাই বলার যে আমাদের এটা সময় লেগেছে, আমাদের কনভিনিয়েন্ট মনে হয়েছে, আমরা সেই রকম স্পিডও মেনটেন করেছি। মোটামুটি কত 60, 80, 40 এইরকম 100 কিলোমিটারে আমরা এই রাস্তায় ওঠা যাচ্ছে না, কারণ হচ্ছে প্রথমত হচ্ছে যানজট, আর দ্বিতীয় হচ্ছে
বেশ কিছু জায়গায় স্ট্রেচ খুব খারাপ, খুবই খারাপ পেয়েছি, তো সেই জন্য একটা করা হয়নি। তো এই আর কি বলার ছিল, মোটের ওপর এই ছিল ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল জানি, তবুও আশা করবো আপনারা শেষ অবধি ভিডিওটা দেখছেন। যদি দেখে থাকেন তাহলে কি করতে হবে, অড কাপলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। আর একটা বড় কথা সেটা হচ্ছে এই আজকের এপিসোড থেকে যে সিরিজ শুরু হচ্ছে তাতে কিন্তু থাকবে অজস্র সারপ্রাইজেস। তাহলে এর পরের যে ভিডিওগুলো আসছে সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে সেগুলোর নোটিফিকেশন আপনারা পান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।